সেদিন গরমটা বেশ জাঁকিয়েই পড়েছিল। আমি ভাবলাম একবার কিশোরীর সাথে সাক্ষাৎ করে ফেলা যায়। বেশ অনেকদিনই হয়ে গেল তার সাথে যোগাযোগ ঘটেনি। আসলে নিজের পারিবারিক কিছু কাজে ব্যস্ত হয়ে পড়াতেই এই বিপত্তি। তবে সে না থাকলে কি আর তারানাথের বাড়িতে যাওয়া সম্ভব? একা যেতে কোনো কালই যে ভালো লাগতো না। কি আর করতাম, বাড়ির কাজ বাইরের কাজ এসবের চক্করে পড়ে গল্প শোনার ঝোঁকটাকে নিজের থেকে দূরে সরিয়েই রাখতে হয়েছিল। অগত্যা আর উপায় না দেখে ভাবলাম কিশোরীর বাসায় গিয়েই তার সাথে সাক্ষাৎ করে আসি। এমন সময় দেখলাম দরজায় কলিং বেলের শব্দ হচ্ছে। বিষয়টা আন্দাজ করতে পেরেই চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। দেখলাম কিশোরী এসে দাঁড়িয়ে রয়েছে। আমার আনন্দের আর কোনো সীমা পরিসীমা রইল না। আমি সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে গিয়ে কিশোরীর কাছে উপস্থিত হতেই সে বলে উঠল, চলো তাহলে এবারে যাওয়া যাক। অনেকদিন ধরে তারানাথের সাথে সাক্ষাৎ হয়নি। তোমাকে নানা কাজে ব্যস্ত দেখে আমিও আমার দৃষ্টান্তমূলক কিছু কাজ সেরে আসলাম আর কি। কিন্তু বেশ কয়েকদিন, যেমন ধরো ওই 15 দিন তো হবেই, চোখের নিমেষে পার হয়ে গেল। হুঁশই নেই কোনো। তারানাথ আমাদের পথ চেয়ে হয়তো বসেছিলেন। উনি কি আর মুখে বলবেন? কিন্তু মনে মনে ঠিকই আমাদের কথাই ভাবছিলেন। কিশোরীর কথা শুনে বুঝলাম সে বিষয়টিকে নিয়ে অনেক বেশি ভেবে ফেলেছে। তাই তাকে বিব্রত না করেই বলে ফেললাম, বেশ তো, তাহলে সেদিকেই যাওয়া যাক, ক্ষতি কি? এমনিতেই তো চাইছি যাতে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। হাতের কাজগুলোও বলতে পারো সেভাবেই সাপটে ফেলেছি। জানি এসব ভাষার তোয়াক্কা তুমি করো না, তোমার তো আবার কী সব যেন ওই আলাদা রকমের ছন্দপতন, মহামারীর মতন একেবারে চেপে বসে, তবে শরীরে নয়, মস্তিষ্কে। আশা করি তুমি আমার কথায় রাগ করলে না। আসলে তোমাকে তারানাথের সাথে যেভাবে গল্প করতে দেখেছি সেটা একেবারেই আলাদা অনুভূতি বলতে পারো। এসবের সাথে আমার যে কোনোদিনও যোগসূত্র সাধিত হতে পারে সেটাই তো কল্পনা করে উঠতে পারিনি। নতুন কিছুর আবির্ভাব বলতে পারো। অনেক নতুন নতুন জিনিসের সাথে সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছি। সত্যি এক আলাদা চমৎকার বলতে পারো। আমাদের মধ্যে এই চমৎকারের সংযোগ সাধনের ক্ষেত্রে তারানাথ ব্যতীত আর কারোরই সুযোগ্য অনুপ্রবেশ নেই। কি বলো কিশোরী? কিশোরীও দেখলাম বেশ আনন্দিত। তার মুখের ভাষাই তা প্রায় প্রমাণ করে দিচ্ছিল। আমি যে ছলে বলে কৌশলে তারই প্রশংসা করেছি সেটা সে ভালো মতোই বুঝে গিয়েছিল। এখানেই ছিল আসল রহস্য। আসলে আমাদের মনের মধ্যে অনেক কিছুই জমাট বেঁধে থাকে। আমরা সেসবের থেকে বেরোনোর প্রচেষ্টা করে চলি মাত্র, কিন্তু বেরোতে পারি না। অনেকের কাছ থেকেই অনেক কিছু শোনার স্বাদ থেকে যায়, যাকে বলে অপূর্ণ আশা। তাই আমরা ছল খুঁজি, কি প্রকারে সেই ছলের আশ্রয় করে দুটো ভালো কথা আমরা শুনতে পারবো। ওই আশাতেই কিন্তু এতটা পথ চলা, একে অপরের সাথে আনন্দের পাশাপাশি দুঃখগুলিকেও ভাগ করে নেওয়া। আর এগুলির জন্য প্রয়োজন বিশ্বাসের, যেটি আমার আর কিশোরীর মধ্যে অটুট ছিল। আমি বাড়ির গেটে তালা ঝুলিয়ে কিশোরীকে নিয়ে বেরিয়ে পড়লাম। এমনিও গরমের দিনে কলকাতার রাস্তায় বেশ যানজট ছিল, তারপরে আবার মানুষের আলাপচারিতার ঢল। রাস্তায় গাড়ি যাবে কি, তারা একেবারে হেলে দুলে তালে তাল মিলিয়ে রাস্তা আবিষ্কারেই ব্যস্ত। পুলিশের তদারকি থাকা সত্ত্বেও এসবের থেকে দূরে সরে থাকার পাত্র বাঙালি অন্তত নয়। এসব কিছুই কিশোরীর থেকে আয়ত্ত করছিলাম বইকি। ওর সাথে থাকতে থাকতে জীবনের অনেকগুলো নতুন দিক আমি আবিষ্কার করতে পেরেছিলাম। নিজের অজান্তেই সে বলে যেত এমন কিছু কথা যেটির সদর্থক অর্থ খুঁজে বার করবার মধ্যে দিয়েই আমি আমার পূর্ণ সত্তাটিকে আবিষ্কার করে ফেলতে পারতাম, যাকে বলে নতুন মানুষ। আর তারপর ছিল তারানাথের মতন একজনের সান্নিধ্য লাভ। তিনি তো সর্বদাই এসব বিষয়ের প্রতি সদয় ছিলেন। তার সাথে থাকতে পারার সৌভাগ্য অর্জন করে ফেলতে পেরেছিলাম। রাস্তা ধরে এগোতে থাকলাম। ভিড়ভাট্টা ঠেলে এগোতে কষ্ট হলেও মনের মধ্যে তারানাথের সাথে সাক্ষাতের ইচ্ছেটা থেকেই গিয়েছিল। এ ছিল এক অপূর্ণ বাসনার মতন, ফুরোতেই চাইতো না। মানুষের সাথে মানুষের মেলবন্ধনের দ্বারা তৈরি হওয়া আশ্বাসের ছিটে ফোটাও যদি কারুর আভিজাত্যের মধ্যে দিয়ে খুঁজে পাওয়া সম্ভব হয়, তাহলে জানবেন সেই ব্যক্তিটি তারানাথ ছাড়া আর কেউ নয়।
তারানাথের বাড়ির সামনের দিকেই একটা তেলে ভাজার দোকান ছিল। এমনিতে যে অন্য দোকান থেকে তেলে ভাজা কিনে নিয়ে গেলে তার মুখে রুচত না এমনটা নয়, তবে জানি না কেন ওই হলধরের তেলে ভাজার স্বাদ তারানাথের মন একেবারে জয় করে নিয়েছিল। অজান্তেই তিনি ওই তেলে ভাজা খেতে বেশ স্বচ্ছন্দ অনুভব করতেন। তাই ওই নির্দিষ্ট দোকান থেকেই একখানা তেলে ভাজার প্যাকেট বাগিয়ে নিলাম। এরপর একটি দোকান থেকে পাসিংশ কিনে তারানাথের বাড়ির দিকে এগোতে শুরু করলাম। আরও কিছুটা যাওয়ার পরেই তার বাড়িটা দেখতে পেলাম। বেশ ভালোই লাগছিল। এতক্ষণে যে গল্পের আসরে এসে উপস্থিত হতে পেরেছি, এই খিদেটা ততক্ষণে নিবৃত হয়ে গিয়েছিল। দরজাটা দেখলাম খোলা। বুঝলাম ওনার খদ্দের এসেছে। ভিতর থেকেও কিসব কণ্ঠের ধ্বনি কানে ভেসে আসছিল। তিনি যে কাউকে গ্রহের বিষয়ে কোনো একটি তাৎক্ষণিক জ্ঞান দিয়ে চলেছেন সেটা ভালোভাবেই টের পেলাম। এরপরে আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা কিশোরী, চলো আমরাও তাহলে এবার গুটি গুটি পায়ে ঘরের ভিতরে যাই। আমাদেরকে দেখলে যদি খদ্দেরের কথা ভুলে এদিকে একটু মনোনিবেশ করতে পারেন, যদি দয়া হয় আর কি। কিশোরীও সজোরে হেসে উঠে বলল, গল্প শোনার তাগিদটা বেশ ভালোই বাড়িয়ে ফেলেছো দেখছি। তাই এখন রুখে রাখাটাই দায় হয়ে দাঁড়াচ্ছে। চলো তাহলে। আমি আর কিশোরী ভিতরে প্রবেশ করলাম। এরপরেই দেখলাম তারানাথ বৈঠকখানার ঘরে বসে একটি বৃদ্ধের সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়ে রয়েছেন। আমরা ঘরে ঢুকতে যাব এমন সময় দেখলাম সেই বৃদ্ধ লোকটি ঘর থেকে বেরিয়ে আসছেন। বুঝলাম আলোচনা সমাপ্ত হয়েছে। এরপরেই তারানাথ আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে ভাইয়ারা, দূরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো এসো, এখানে বসো। কতদিন তোমাদের সাথে সাক্ষাতের সুযোগ ঘটেনি। আমি আর কিশোরী দুজনেই তার মুখে অমন কথা শুনে বেশ আনন্দিত অনুভব করলাম। এরপর চপের প্যাকেটটি তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আপনার প্রিয় দোকান থেকে এনেছি, আশা করি আপনার খেতে বেশ ভালোই লাগবে। আসলে আপনার কাছে আসার প্রবণতা কিন্তু ওই গল্প শোনার ঝোঁক থেকেই। আমার গল্প শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া আপনার কাছ থেকে অনেক বিষয় জানবার বিষয়টিও মনের মধ্যেকার চেতনাকে আরও উজ্জীবিত করতে সক্ষম, যার জন্যেই এভাবে ছুটে আসে আর কি। যাকে এই নিন আপনার পাসিংশ। তারানাথ বেশ আনন্দিত স্বরেই বললেন, বাপরে, তোমরা তো দেখছি আমার পছন্দের সমস্ত কিছু নিয়ে একেবারেই হাজির হয়েছো। তা তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, না, আমাদের আসতে খুব একটা অসুবিধে হয়নি। আসবার সময় এগুলো নিয়ে আসার কথা আমাদের আর মনে করতে হয় না। আমরা তো শুধুমাত্র আপনার গল্পগুলোকেই নয়, আপনাকেও যথেষ্ট ভালোবাসি। আর আপনিই তো শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে গেলে তার অভ্যেসগুলিকেও ভালোবাসতে শিখতে হয়, তাই আর কি। তারানাথ হেসে উঠলেন। এরপর চপের প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, আজকে মনটা বড্ড ভারী হয়ে রয়েছে। যে লোকটি এসেছিলেন তার গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। শুনেছি সেখানে নাকি প্রেতের প্রকোপ বেড়েছে। এই কারণেই সমস্যা আরও অধিক মাত্রায় ঘনীভূত হতে শুরু করেছে বলতে পারো। তবে আমি তো এইসবের সাথে আর যুক্ত নই, তাই ওখানে গিয়ে কোনোভাবে সমস্যার সমাধান করতেও পারবো না। এই কারণেই তার সাথে দীর্ঘ আলোচনায় বসেছিলাম। যদি একটা উপায় বেরিয়ে আসে। সে আমার জীবনেও এমন সব অদ্ভুতরে ঘটনা ঘটেছিল বই কি। তবে এখন আর এসব নিয়ে সেভাবে মাথা ঘামাই না। যদিও এগুলো কেবলই কাহিনীর জায়গা থেকে ভাবি না, সবটাই সত্যি। তবুও মনে হয় যদি পূর্বের কোনো ঘটনা থেকে প্রাপ্ত রসদের উপরে ভিত্তি করে বর্তমানেও মানুষের উপকার সাধন করা যায়, তাহলে কেমন হবে। এই ভেবেই কিন্তু এত কাজ, এত আলোচনা। তবে কি জানো, মানুষের মন বড় জটিল। তুমি মানুষকে যতই সাধারণ পথে পরিচালিত করবার চেষ্টা করো না কেন, সে কিছুতেই ওই ধ্যান ধারণার পরিপন্থী হয়ে উঠতে পারবে না। সে মনে করে জটিল বিষয়কে খণ্ডন করতে হলে সর্বদা জটিল পন্থারই অবলম্বন বাঞ্ছনীয়। আমি এসব শুনে বেশ ঘাবড়ে গেলাম। এরপরে বললাম, আচ্ছা, আপনি যে এত ধরনের নিয়মের কথা বলেন
এগুলো কি আদেও কাজে লাগানো সম্ভব? আসলে আমরা হলাম গিয়ে সাধারণ মানুষ, আমাদের কি আর কোনো কিছুকে দেখবার দৃষ্টি আলাদা হতে পারে? আপনি সব কিছুর অন্দরে ঢুকে ভিতরের বিষয়গুলিকে খুব সুন্দরভাবে প্রত্যক্ষ করেন, আর এটির মধ্যে দিয়ে যে আপনি জ্ঞান আহরণ করেছেন সেটাই আজ সাধারণের সমস্যা দূরীকরণের সহায়ক হয়েছে বই কি। তবে এসবের বাইরেও যে একটা পৃথিবী রয়েছে সেই বিষয়ে আপনার মুখে অনেক রকমের কথাই একসময় শুনতে পেয়েছি। কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাদেরকে একটা ডাইনির অভিশাপের কাহিনী শোনাবেন বলেছিলেন না? সেটি কত ভাগ সত্যি? এসবের সাথে কি ওই কাহিনীর কোনো যোগসূত্র রয়েছে? না মানে বাস্তব জীবনেও আপনাকে যেভাবে টোনাটোটকা করতে দেখি, মানে অন্ততপক্ষে পরামর্শ দিতে দেখি, তাতে করে তো মনে হতেই পারে যে বিষয়টা খুবই গম্ভীর নয় কি? আমার তো সবসময় জানি না কেন বিষয়টিকে বেশ গম্ভীর বলেই মনে হয়। একদিকে মানুষের চিরাচরিত বিশ্বাস, আবার অন্যদিকে সেটিকে নিয়ে মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা একটা অযাচিত ভাবনা। সবটাই কিন্তু বলতে পারেন মানুষের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। যা দেখা যায় সেটিকে বিশ্বাস করে এগোতে চায় মানুষ, কিন্তু কতজনই বা এসবের বাইরের পৃথিবীকে, ইতিবৃত্তকে খুঁজে বার করতে অভ্যস্ত থাকে বলে আপনি মনে করেন? আসলে এতগুলো প্রশ্নের উত্তর জানবো বলেই আপনার কাছে এসে পড়েছি। এগুলি যে এতটাও সহজ হবে না সেটাও কিন্তু বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছি বলতে পারেন। তারানাথ কিশোরীর কথায় সজোরে হেসে উঠলেন। এরপর পাসিং শোতে আরেকবার টান দিয়ে বললেন, তোমার ওই এক দোষ কিশোরী, খালি সব কিছুকে নিয়েই ঠাট্টা তামাশা করা। আরে বাবা, এসবের বাইরে বেরিয়েও তো ভাবতে পারো নাকি? তুমি যে আরেক দুনিয়ার কথা বলছো, যদি বলি আজকের গল্পটা সেরকমই একটা দুনিয়ার উপর ভিত্তি করে তৈরি করেছি আমি, এক আলাদা দুনিয়ার বয়ান বলতে পারো। এসবের উপর ভিত্তি সাজিয়ে মানুষ তার আগামীকে কোনোদিনও নির্ধারিত করে ফেলতে পারে না, কিন্তু আদপেও এগুলি কতখানি সত্যি সেটা বলাটা এক প্রকার বড্ড জটিল ব্যাপার বলতে পারো। তবে এসবের থেকে উদ্ধারের পথও যে মানুষকে নিজেকেই চয়ন করতে হয়, তাই আজকে তোমাদের ওই রকমেরই এক জটিল কাহিনীর সাথে পরিচয় করাবো। তোমরা ডাইনির বিষয় শুনতে বিশেষ আগ্রহী ছিলে, কিন্তু ডাইনির প্রকারভেদের বিষয় জানলে তোমাদের হয়তো গায়ের রোম একেবারে খাড়া হয়ে যাবে। ভেবো না, ডাইনি বিদ্যা খুব একটা সহজ বিষয়। এসবের জন্য যথেষ্ট কঠিন তপস্যার প্রয়োজন হয়। ডাইনিরা এসব কিছুই বিধি মেনে পালন করে, আর আমরা সাধকেরা যারা তাদেরকে নিকৃষ্ট বলে মনে করি, তাদের আরও অনেক বেশি সাধনা করে এই ডাইনিদেরকে শনাক্তকরণের বিদ্যে অর্জন করতে হয়। তবে তোমাদের মস্তিষ্কে তা এত সহজে প্রবেশ করবে না। তাহলে মন দিয়ে শুনতে থাকো আজকের মন খারাপের এই গল্পটা। জানতাম তারানাথ যখন গল্প বলতে শুরু করবেন তখন সেটির মধ্যে প্রবেশ না করে আর কোনো উপায় নেই। আমাদেরকে ওই দিকেই দৃষ্টি দিয়ে অপেক্ষা করতে হবে, এটিই ছিল মূল প্রসঙ্গ। আমাদের কাছে সেটাই ছিল সম্মানের। আবার সম্মানের থেকেও বড় বিষয়টি হলো একাত্ম হয়ে শুনতে থাকার এক অবিচল নেশার মতন অলঙ্করণ, যাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখা একেবারেই সম্ভব ছিল না। উনি যতই এসবের অর্থ অনুসন্ধানের ক্ষেত্রে বাধা প্রদান করুন না কেন, এসবের মধ্যেও একটা তাৎক্ষণিক আনন্দই ছিল বিদ্যমান। এই অনুভূতিকে নিজের থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব ছিল না বললেই চলে। বাধ্য হয়েই ওনার আশায় প্রতীক্ষারত রইলাম। তারানাথ গল্প বলতে শুরু করলেন। এই ঘটনাটি ঘটেছে বেশ কয়েক বছর পূর্বে। তখন আমি তন্ত্রের কাজে হাত পাকিয়ে ফেলেছি। আসলে তন্ত্র ছিল আমার কাছে সাধনার বিষয় মাত্র। তোমরা তন্ত্রের ভিত্তিতে যে সম্যক ধারণা তৈরি করে থাকো, এটি তার থেকে একেবারেই ভিন্ন। এটির সাথে বাস্তবের মিল খুঁজতে গেলে তোমাদেরকে পিছিয়ে পড়তে হবে। আমি যে গ্রামটির কথা বলবো সেখানে প্রায়ই ডাইনি বিদ্যা চর্চা করা হতো। ডাইনি বিদ্যাও একটি বিদ্যা, এটি তন্ত্র সাধনারই অন্তর্ভুক্ত বলতে পারো। তবে সাধারণ সত্তার দ্বারা এই অর্থ উত্থাপন একেবারেই সম্ভব নয় বলতে পারো। কোনো বিশেষ শক্তিকে নিজের মধ্যে বশ করে রাখবার জন্যেই এই বিদ্যা শিক্ষা গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু ওই অঞ্চলে ডাইনির প্রভাব বেশি থাকায়
গ্রামের মানুষ অনেককেই ডাইনি সন্দেহে পুড়িয়ে মেরে ফেলেছিলেন। সেখান থেকেই আসল সমস্যার উৎপত্তি ঘটেছিল। আমরা যা দেখি বা ভাবি সেটি যে প্রকৃত অর্থে সঠিক স্থান বা মানের পরিচয় দেবে এমন নয়। এগুলি সবই জেনে রেখো বিষয়ভেদে নির্ভর করে। ওই গ্রামের অশিক্ষিত মানুষগুলির মধ্যেও কিন্তু এরকমেরই একটি আদল দেখতে পাওয়া যেত। আমি সেখানে পৌঁছেছিলাম এক বিশেষ কাজে। আমার সাধনার কিছু কাজ যাতে সুসম্পন্ন হয়ে যেতে পারে সেটিকে রক্ষা করবার উদ্দেশ্যেই সেখানে যাওয়া। তবে যাওয়ার পথেই ওই গ্রামটির সম্পর্কে একাধিক কথা শুনতে পেয়েছিলাম, যদিও সবগুলোই ছিল আপেক্ষিক। এর অর্থ উত্থাপনের মধ্যে দিয়ে আদবেও কোনো স্থির বিষয় কায়েম হতে পারে কিনা সেটা জানা ছিল না। কিন্তু ওই যে বললাম, দৈনন্দিন পৃথিবী থেকে প্রাপ্ত জ্ঞানগুলির উপরে ভিত্তি করেই মানুষকে এগোতে থাকতে হয়। আমিও তাই নিজের সিদ্ধির প্রচেষ্টায় রপ্ত হয়ে ওই গ্রামটির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। তবে বিষয়টি শেষ পর্যন্ত যে এতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা কল্পনাও করতে পারিনি। আসলে আমার জীবনের বেশিরভাগ অধ্যায়গুলি বলতে পারো একে অপরের থেকে আলাদা। সেখানে নিজস্বতা আছে। আমি ভেবে চলেছি এক, আর সেক্ষেত্রে ফল লাভ হচ্ছে একেবারেই আলাদা। এগুলি কিন্তু সাধারণ ধারণার ভাবগতিকের দ্বারা নিয়ন্ত্রিত সত্যমাত্র। এর ভিতরে লুকিয়ে থাকা আসল রহস্যকে খুঁজে বার করতে গিয়েই আমি আরও নতুন ও জটিলতার সম্মুখীন হয়ে পড়তাম। সেটাই আমার জীবনের প্রাক স্বাধীনতার পথে মূল বাধার সৃষ্টি করত, যাকে বলে মূল স্রোতে বাধার সৃষ্টি হওয়া। জানি না তোমরা আমার এই সকল কঠিন যুক্তিগুলির অন্তর্নিহিত অর্থ উদ্ধার করতে পারছো কি না। তবে যদি একে সহজ করে বলি তাহলে বলতে হয় যে ওই গ্রামের মানুষের বিশ্বাসের সাথে ওই গ্রামে ঘটতে থাকা ঘটনাগুলির মধ্যে পারস্পরিক মেলবন্ধন ছিল না। বিশ্বাস মানুষকে বাধা দিচ্ছিল বাস্তবকে এড়িয়ে চলতে, আবার বাস্তবের সাথে মানুষের বিশ্বাসের এক চরমতর পার্থক্য নজরে পড়েছিল। অর্থাৎ যা তুমি কিঞ্চিত অর্থে দেখছো সেটির কোনো বাস্তবিক ভিত্তি নেই, আবার যেটির ভিত্তি রয়েছে সেটি তোমার অবচেতন মন সত্যি বলে মেনে নিতে পারছে না। এ বড় জটিল ধাঁধা বলতে পারো। আমি আমার বিদ্যাকে কাজে লাগিয়ে যেটুকু উপলব্ধি করতে পেরেছিলাম সেটি ছিল ওই গ্রামের বুকে এমন কেউ ছিল যে এসবের উপরে। অনেকেই তারা, অর্থাৎ গ্রামের সাধারণ মানুষেরা ডাইনি সন্দেহে হত্যা করেছিলেন, কিন্তু যে কালো শক্তি তাদের উপরে ছড়ি ঘুরিয়ে চলেছিল সে কিন্তু তখনও বেশ বহাল তবিয়েতেই ওদের মধ্যে নিজের অবস্থানকে চিহ্নিত করে ফেলেছিল। এটি ছিল ওই কালো শক্তির আসল প্রাপ্তি। একের পর এক মানুষ গায়েব হয়ে থাকলো, অথচ তারপরেও কেবলমাত্র লোককথনের ভিত্তিতেই মানুষ আবিষ্কার করতে থাকলো এমন এমন অপ্রাসঙ্গিক যুক্তিগুলিকে যেটির আদপেও কোনো অস্তিত্ব নেই। কিন্তু সেই কালো শক্তি ক্রমে নিজের প্রভাব বিস্তার করতেই থাকলো। গ্রামে পা দেওয়ার পরই এই ভয়াবহতার আভাস পেয়েছিলাম। এমনিতেই গ্রামের মানুষের মধ্যে বিষয়টিকে নিয়ে এক প্রবল ত্রাসের সঞ্চার ঘটেছিল। তবে সর্বোপরি যে জায়গাটিকে সর্বাপেক্ষা ভয়াবহ হিসাবে চিহ্নিত করা হয়েছিল সেটি ছিল গ্রামের শ্মশানের পাশের দিকটা। ওইখানে একটি মস্ত বড় তেঁতুল গাছ ছিল। সেটিকে নিয়েই মানুষের মধ্যে চরম ভয়ে দানা বাঁধতে শুরু করে। ওইখান দিয়ে যাওয়ার সময় নাকি অনেকে গায়েব হয়ে গিয়েছিলেন। ওই কালো শক্তি কিভাবে যে তাদেরকে গায়েব করে দিত আর কোথায় বা তাকে স্থান দিত, এই বিষয়টিকে নিয়েই সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তার কালো মেঘ জমা হয়েছিল। তবুও মানুষ এসবের থেকে ক্ষণিকের জন্যে দূরে দূরে থাকবারই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারপরেও তাদের পক্ষে নিজেদেরকে রক্ষার কৌশল আয়ত্ত করা সম্ভব হয়নি। বিষয়টি বিতর্কিত হলেও জেনে রেখো আসল সমস্যার জট ওখানেই পেকে গিয়েছিল। কি বুঝলে হে কিশোরী?
কিশোরী দেখলাম তারানাথের দিকে স্তম্ভিত নজরেই তাকিয়ে রয়েছে। সে যে গল্পের মধ্যে এইভাবে ঢুকে যেতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তবে তার এই আস্বাদনের বিষয়টি ছিল নজরকাড়া। এটিকে জিয়ে রাখার মধ্যে দিয়েই বোধহয় তারানাথের মতন মানুষের উচিত গল্পকার হওয়ার সার্থকতাও নিহিত থাকত। তারানাথ এতবার প্রশ্নের পরেও যখন কোনো সদর্থক জবাব আবিষ্কার করতে পারলেন না, তখন তিনি নিজের থেকেই বললেন, বেশ, বুঝতে পারছি তোমরা আসলে গল্পের আসল দিকটির অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়েছ। তবে কি জানো, প্রতিটি গল্প জন্মলগ্নে যে জায়গায় থাকে একেবারে শেষে তার সেই অবস্থান থাকে না। অনেকটা মানুষের জীবনের ভগ্নদশার মতন। মানুষের শরীরের ভগ্নদশা যেমন থাকে, মৃত্যুর সময় সেটি যেন আরও অধিক মাত্রায় ত্বরান্বিত হতে থাকে। এও একেবারে সেরকমই জেনে রাখো। ওই তেঁতুল গাছটাকে ঘিরেই যত রকমের সমস্যা শুরু হয়েছিল। গ্রামে প্রবেশের পর থেকেই শুনলাম দুজন শহুরে লোক গায়েব হয়ে গিয়েছেন। তারা নাকি মজার ছলে ওই গাছটিকে প্রত্যক্ষ করতে গিয়েছিলেন অমাবস্যার রাতে শ্মশানঘাটের শোভা পরিদর্শনের জন্য। সঠিক কি যাওয়া বলে তোমাদের মনে হয়? কোনো সাধারণ মানুষের বিচরণ কেনই বা সহ্য করবে প্রেতেরা? যেমন তোমার বিছানায় তুমি শান্তিতে শুয়ে থাকো, তারাও তো তেমনই শ্মশানের বুকে শান্তিতে ঘুমিয়ে থাকে। অনেকের আত্মা মুক্তি পায় না, তাদের যে ওইটি বিচরণ ক্ষেত্র। এর থেকে কেউ যদি পালিয়ে বাঁচতেও চায়, তারা তা হতে দেবে কেন? ওটি যে তাদের মুক্ত বিচরণ ক্ষেত্র, তাই তারা নিজেদের সদিচ্ছাতেই মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। এক্ষেত্রে গ্রামের কুসংস্কারচ্ছন্ন মানসিকতার লোকগুলির দৃষ্টিভঙ্গি একেবারেই যথার্থ, কারণ এতে সত্যি বিপদের সম্ভাবনা থেকেই যায়। কিন্তু শহুরে লোকজনের কি আর সে খেয়াল আছে? দূরের শহর থেকে গ্রাম ঘুরতে এসে তাদেরকে যে বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তার ইতিবৃত্ত শুনলে তোমাদের শিরাবে হিমেল রক্তের স্রোত বয়ে যাবে যেন। আমি এতকাল ধরে নানান ধরনের বিষয়গুলিকে প্রত্যক্ষ করেছিলাম ঠিকই, কিন্তু এতখানি ভয়াবহতার সম্মুখীন হইনি। কিন্তু সেবারে বুঝেছিলাম ধারণার বাইরেও যদি কিছু থেকে থাকে তাহলে সেটি ছিল বল্লভপুর গ্রামের ওই ভয়ঙ্কর তেঁতুল গাছটি। শ্মশানের পাশ দিয়েই বয়ে গিয়েছিল নদী। নদীর টলটলে জলের শব্দ কানে আসতেই মনটা প্রফুল্ল হয়ে উঠল। এছাড়াও গ্রামের রাতের শোভা ছিল এক প্রকার চোখে পড়বার মতোই। হেঁটে আসতে রাত হয়ে গিয়েছিল। এই ধরনের আত্মাদের বাস যেখানে থাকে সেই স্থানে একটা অদ্ভুত গন্ধও থাকে। তুমি না চাইলেও সেটি তোমাকে অনুসরণ করে ঠিকই হাজির হয়ে যাবে। আমার নাকেও সেটি এসেছিল, আর সেই সঙ্গেই আমি ওখানকার পরিস্থিতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণাও তৈরি করে ফেলতে পেরেছিলাম। হাঁটতে হাঁটতে গ্রামে শ্মশানের কাজটা এসে পৌঁছতেই কয়েকটি কণ্ঠ কানে এলো। মনে হলো কেউ যেন অন্ধকারের গর্ভ থেকে আমায় ডাকছে। তার সেই করুণ স্বরের মধ্যে দিয়েই আমি এক ভয়াল পরিবেশের নির্দেশিকা চিহ্নিত করে ফেলতে পারলাম। কেউ যেন পুরুষ কণ্ঠে জড়ানো দীপ্তিতে বলে উঠল, আমাদেরকে বাঁচান, আমরা এখানে আটকে পড়েছি। কেউ কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? দয়া করে আমাদেরকে বাঁচান। আমরা এই গাছের কোটরে বন্দী হয়ে রয়েছি। আপনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে? বেশ কয়েকবার বাতাসের আন্দোলনের সাথে সাথে ওই করুণ আওয়াজগুলিও কানে এসে বিঁধতে শুরু করলো। বুঝতেও পারলাম না এর অস্তিত্বের কথা। আদবেও কি এটি সম্ভব? এভাবে রাতের অন্ধকারে কারাই বা সাড়া ফেলে চলেছে? আমি এদিক ওদিক তাকিয়েও যখন রাহা খুঁজে পেলাম না, তখন গাছটির দিকে এগিয়ে গেলাম। সবথেকে অদ্ভুত বিষয়টি ছিল ওই স্থানে উপস্থিত সমস্ত গাছের পাতা নড়ছিল। হাওয়ার প্রাদুর্ভাব অধিক থাকার কারণে এমনটা হওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম, কিছু জিনিস অস্বাভাবিক থেকেই যায়। সেটিকে লক্ষ্য করলেও তুমি একটি বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় পেয়েই যাবে। ধরে নাও
সাধনাকালীন অবস্থাতেই আমি এই ধরনের জ্ঞান অর্জনে সক্ষম হয়েছিলাম। ওই গাছটির একটি ডালপালাও নড়ছে না দেখে আমি নিজের গতিরোধ করতে পারলাম না। এমন সময় আমার নজরে পড়ল এমন কিছু যেটিকে দেখা মাত্রই আমি চমকে উঠলাম। দেখলাম গাছের একটি শিকড় আর একটি শিকড়কে জড়িয়ে রেখেছে, আর সেই আওয়াজটা ওটির মধ্যিখান থেকেই আসছে, আর সেখান থেকে নির্গত হচ্ছে তীব্র লাল রঙের কোনো তরল। দূর থেকে দেখে তরলটির রং স্পষ্ট না হলেও যত কাছে এগোতে থাকলাম বুঝতে পারলাম সেটি কোনো সাধারণ তরল নয়, ওটি যে রক্ত। আমি ভয়তে কেঁপে উঠলাম। এমনটাও কি কখনো সম্ভব হতে পারে? গাছের থেকে রক্ত বেরিয়ে আসছে, এর অর্থ এখানে কেউ একাধিক আত্মাকে কবজা করে রেখেছে। বন্দি আত্মাদের অনুতপ্ত আবেগটিরই বাস্তব সাক্ষী হয়েছি আমি। কিছুটা পূর্বেই যা শুনেছি এ তারই প্রভাব, কিন্তু এর দ্বারা তো এই গ্রাম আরো ক্ষতিগ্রস্ত হতে চলেছে। এর থেকে এদেরকে উদ্ধার করতে না পারলে এরা যে একে একে সকলকে শেষ করে দেবে। কিন্তু এই গাছটিকে ঘিরে এত বড় সর্বনাশ ঘটল কিভাবে, আর কেই বা ঘটালো? এই সত্যিটি যে কোনো প্রকারে খুঁজে বার করতেই হবে। আমাকে সেখানে এক সাধকের সন্ধানে যেতে হয়েছিল। জানতাম যদি কোনো প্রকারে তার দর্শন পাই তবে আমার জীবন ধন্য হবে। আসলে এই রকমের মানুষের সন্ধান মেলা বড়ই কঠিন। এরা অবিরাম বিক্ষিপ্ত গতিতে স্থান থেকে স্থানান্তরে স্রোত শ্রেণীর মতোই প্রভাবিত হতে থাকে। এদের কোনো নির্দিষ্টতা নেই, তবে ওনাকে খুঁজে আমাকে বার করতেই হতো। হয়তো বলতে পারো ওনার টানেই আমি সেখানে গিয়েছিলাম। ওই গাছটির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর থেকেই সত্য নিরূপণের সদিচ্ছা ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হতে শুরু করেছিল। মনে হলো কেউ যেন আমার শরীর ও মনের উপরে নিজের ক্ষমতা ও প্রভাব বিস্তার করতে চাইছে। এমন সময় একটি মেয়েলি কণ্ঠ আমার কানে এলো। তার ওই খিকখিকে হাসির শব্দটি কানে আসতেই আমার শিরদাঁড়া দিয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। মনে হলো কেউ যেন আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে। আমি পিছনের দিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না, কেবল একটা ভয়ানক হাওয়ার রেশ আমার শরীর ও মনের উপরে কবজা করতে শুরু করলো। মনে হলো সেই হাওয়ার রেশের মধ্যে দিয়েই ভেসে আসছে এমন এক আর্তনাদ যেটিকে তোয়াক্কা করা যায় না, যেটির থেকে পালিয়ে বাঁচাও সম্ভব নয়, অথচ সেটি আমার পিছু করেই চলল। এরপরেই হাওয়ার বেগটা আরও বৃদ্ধি পেল, আর তার সাথে সাথে বজ্রের ধ্বনিত হওয়ার শব্দ কানে আসতে লাগলো। মনে হলো প্রকৃতি যেন আমার উপরে একেবারে বিরূপ হয়ে গিয়েছে। নিষ্পাপ শিশুর ন্যায় সে নিজের ভয়ঙ্কর দিকটিকে আমার দিকে তুলে ধরতে চাইছে। আমি আরও ভয় পেয়ে গেলাম। যেখানে কিছুই নেই সেখানে এত রকমের অদ্ভুত অদ্ভুত শব্দ হচ্ছে কেন? এগুলি কি প্রবাহিত ধ্বনি, নাকি এর মধ্যে দিয়েই হাজারো বিভীষিকার রেশ প্রবক্ষমান গতিতে আমারই দিকে ধেয়ে আসতে চলেছে? শুনলাম কেউ যেন স্পষ্ট বলছে, এখান থেকে চলে যা। এই জায়গার ইতিহাস জানবার আগে এখানে আটকে থাকা প্রাণগুলোর মৃত্যুর হিসেব দিয়ে যা। এরা প্রত্যেকেই জীবিত থেকেও মৃত। এদেরকে আমি এই অবস্থায় রেখেছি। যারা আমার অস্তিত্বকে খর্ব করবার চেষ্টা করে আর ভাবে তারা সব থেকে বেশি জানে, তাদেরকে আমি এইভাবেই শিক্ষা দিয়ে থাকি। এভাবেই তাদেরকে শেষ হতে হয়েছে। আর আগামীতে যে বা যারা এমন কোনো স্পর্ধা দেখাবে তাদেরকেও এইভাবেই শেষ করে ফেলবো আমি, শেষ করে ফেলবো আমি।
দেখলাম মেঘের গর্জনের শব্দটি আরও প্রবল হয়ে উঠেছে। সেটির নির্নিমেষ গতি আমাকে পরোক্ষভাবে ভাবিয়ে তুলছে। প্রত্যক্ষভাবে গড়ে তোলা আশ্বাসের মধ্যে লুকিয়ে থাকা এই পরোক্ষ ভয়ের মিশেলটা সেদিন আমার বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যিখানে এক জবনিকা টেনে দিয়েছিল। আমি কিছু বোঝার পূর্বেই একটি হাতের স্পর্শ আমার অন্তর্মনকে বিদ্ধ করল। আমি আবারও আতঙ্কিত হয়ে পিছনে ঘুরতেই দেখলাম সাদা বস্ত্র পরিহিত একজন সজ্জন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখেই আমি অবাক হলাম, আর সাথে অভিভূত। এমন সময় এনার আবির্ভাবই বা ঘটল কি প্রকারে? তিনি আমাকে দাঁড় করালেন, এরপরই বললেন, তারানাথ, আমি ব্রজনন্দ। তুমি কি আমার খোঁজেই এখানে এসেছো? আমি ওনার দিকে বেশ কিছুক্ষণ এক লহমায় চেয়ে রইলাম। এরপরে ওনাকে উদ্দেশ্য করে বললাম, আপনি ব্রজনন্দ, যে কিনা প্রেতদের বশ করতে পারেন? আপনার কাছ থেকেই তো আমার গুরুদেব দীক্ষা নিয়েছিলেন। আমার পরম সৌভাগ্য আমি আপনার দর্শন লাভ করতে পেরেছি। আমার প্রণাম গ্রহণ করুন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমাকে বাবা বলেও ডাকতে পারো, এতে আমার আপত্তির কিচ্ছু নেই। তবে তুমি যে সময় ও পরিস্থিতিতে এখানে এসেছো সেটি একেবারেই ঠিক নয়। গ্রামের আভ্যন্তরীণ অবস্থা একেবারেই ঠিক নেই। বহু মানুষ এখানে অকালে প্রাণ দিচ্ছেন। যে কাজের গুরুভার এনারা আমার উপরে বর্তেছেন সেটি আমিও রোধ করতে পারছি না। জানি না এর ভবিষ্যৎ ঠিক কি, আদপেও কি কোনো সমস্যার সমাধান হবে। আমি নিজেও এত ক্ষমতার অধিকারী হয়ে এই গ্রামকে রক্ষা করতে পারছি না। আর তুমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছ সেই স্থানটিকে ঘিরেই কিন্তু এত ভয়াবহতার সৃষ্টি হয়েছে। জানি না কেন আমার মনে হলো আমার একবার এদিকটায় আসা উচিত। হঠাৎ বাজ পড়তে শুরু করলো। আসলে শক্তির অধিকারী বলেই হয়তো বিপদের সংকেতটাও সর্বপ্রথম আমাদের কানেই আসে। সেই অর্থেই এত দূর ছুটে আসা। এখানে এসেই দেখলাম তুমি। আমার তোমাকে চিনতে কোনো সমস্যা হয়নি। তবে তুমি যে আমাকে চিনতে পারবে না সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। এখানে এক মুহূর্ত থাকা চলবে না আর। যে কাজ আমি করতে পারিনি, ঈশ্বর হয়তো সেই কাজের সমাপ্তির দায়ভার তোমার উপরেই বর্তেছেন। তাই আমার সাথে এসো। আমি ব্রজনন্দের সহিত এগোতে শুরু করলাম, কিন্তু মনে হলো তখনও কেউ আমাকে দেখে চলেছে। একবার মনে হলো গাছের মগডালে কেউ যেন পা ঝুলিয়ে বসে আমাদের কথোপকথন শুনে চলেছে। সেদিকে চোখ পড়তেই দেখলাম সব কিছুই শান্ত। এত প্রবল হাওয়ার মধ্যেও কিভাবে গাছটি অমন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেটি দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। ব্রজনন্দের সাথে তার বাড়িতে এসে পৌঁছলাম। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, প্রকৃতির সাথে পেরে ওঠা সম্ভব নয় তারানাথ। তুমি কি আর জানতে তোমার সাথে এভাবে আমার সাক্ষাৎ হয়ে যাবে? তবে জানি না কেন বিপদের দিনে সাক্ষাৎ হওয়া মানুষগুলোই আমাকে মার্ক দেখিয়েছে বারংবার। আমার জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে যাদেরকে দেখে আমি শিক্ষালাভের সুযোগ পেয়েছি তারা সকলেই কিন্তু এমন হঠকারিতার মধ্যেই আমার জীবনে এসে উপস্থিত হয়েছিল। তাই আমারও মনে হচ্ছে এবারে তুমি হয়তো কিছু একটা করবে। একটা চমৎকার যে তোমার হাত ধরেই জন্মলাভ করতে চলেছে সে এ বিষয়ে আমি নিশ্চিত। এখন সেটি সুপ্ত অবস্থায় রয়েছে। জন্মলগ্নের কাজ প্রায় শেষ বলতে পারো। একই তারানাথ, তুমি এমন চুপ করে রয়েছ কেন? ব্রজনন্দের কথার উত্তর দেওয়া আর সম্ভব হলো না। জানতাম ওই গাছটির মধ্যেই কোনো দোষ রয়েছে।
কিছু একটা বলতে যেতাম, এমন সময় কেউ এসে ব্রজনন্দের ঘরের দরজা ধাক্কাতে শুরু করলো। বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন, থাকতাম ওই শ্মশানে। এরা সাত করে ডেকে এনে ঘর দিল, কিন্তু নিশ্চিন্ত হতে দিল না। জানি না আজকে আবার কার কাল ঘনিয়ে এসেছে। দেখলাম বাবা সদর দরজার দিকে এগিয়ে গেলেন। এরপরে দরজা খুলতেই মুষলধারে বৃষ্টির শব্দ কানে এলো। এত দুর্যোগের মধ্যেও দেখলাম দুই গ্রামবাসী বাবার ছত্রছায়ায় এসে আবির্ভূত হয়েছেন। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠলেন, বাবা, ওই দুই শহুরের পরে এবারে গ্রামে আরও একটি ছেলে গায়েব হয়ে গিয়েছে, আমাদের পঞ্চায়েত প্রধানের ছেলে। জানি না কি হয়েছিল, তবে পঞ্চায়েত প্রধান গৌরবাবু নাকি এ বিষয়ে অনেক কিছুই জানতেন। তিনি নিজের সন্তানকে নিষেধ পর্যন্ত করেছিলেন, তবুও সে কোনো কথাতেই কান দেয়নি। তবে তারও ফেরা আর হয়নি। এই কথাটা শোনা মাত্রই আমি একেবারে আঁতকে উঠলাম। এরপরে বললাম, আমাকে একবার পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে যেতে পারবেন? আমি ওনার সাথে সরাসরি কথা বলবো। আসলে আসবার পথে আমিও এমন কিছু অনুভব করেছি যেটি অত্যন্ত অস্বাভাবিক। এইভাবে বিষয়টি ভয়াবহতার দিকে এগিয়ে গেলে সকলেরই সমস্যা। তাই আমি যদি কোনোভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেটিই হবে আমার কাছে অনেক। দেখলাম বাবাও আমার কথায় সায় দিলেন। তিনি ওদের দিকে আমাকে এগিয়ে দিয়ে বললেন, এমনিতেই মহা দুর্যোগের রাত, তারপরে আবার এভাবে একের পর এক গ্রামের মানুষ গায়েব হয়ে যাচ্ছে। এমতাবস্থায় নিজেকে সংযত রাখাই কঠিন। এবারে তাহলে পঞ্চায়েত প্রধানের ছেলে গায়েব হয়ে গিয়েছে। সর্বনাশ! এর তো একটি বিহিত প্রয়োজন। জানি না কি হবে। আমি দেখলাম সকলের চোখে মুখে চিন্তার পারদ জমেছে। আমি উন্মুক্ত কণ্ঠে বললাম, আমি গৌরবাবুর সাথে কথা বলবো। আশা করি এর একটি আশু সমাধানের রাস্তা ঠিকই বেরোবে। তবে তার পূর্বে উনি কি জানেন সেটি আমাকে পরিষ্কারভাবে জানতেই হবে। বাবার কাছে আধ্যাত্মিক বিষয়ে অনেক কিছুই জানবার ইচ্ছা প্রকাশ করেছিলাম, কিন্তু সেদিন রাতের ওই তৎপরতাই হয়তো আমার জীবনের অর্থ বদলে দিয়েছিল। আমি সান্নিধ্যে এসেছিলাম একাধিক বিষয়ে, সেটি হয়তো বাস্তব সম্বলিত, আর ওইভাবেই হয়তো আমার জ্ঞান অর্জনের প্রক্রিয়াও অচিরেই সমাপ্ত হয়ে গিয়েছিল। তারানাথ থামলেন। এরপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওই পঞ্চায়েত প্রধান তাহলে আপনাকে কি বললেন? ওই বিষয়টিকে নিয়ে কি আপনি এগোতে পেরেছিলেন? এর মধ্যেও কি আবার কোনো হানির সম্ভাবনা ছিল নাকি? তারানাথ আমার কথার উত্তরে জানালেন, ছিল বই কি, তবে সেই ঝুঁকি আমাকে নিতে হয়েই ছিল। বাবা হয়তো বিষয়টি আন্দাজ করতে পেরেছিলেন, আর সেই কারণে তিনি আমাকে অগ্রণী ভূমিকা পালনের জন্য অনুরোধ করেছিলেন। আমি সর্বদাই বিষয়গুলির প্রতি সচেষ্ট থাকতাম, কোনোদিনও ভয় করিনি। নির্দয় সমাজের বুকে দাঁড়িয়েও যে কুসংস্কারে পা দাপিয়ে কথা বলতে পারে, সেটি কেবলমাত্র ওই গ্রামের পরিবেশই প্রমাণ করে দিচ্ছিল। আমি যখন পঞ্চায়েত প্রধানের ভিটেতে এসে উঠলাম, তখন সেখানে কান্নার রোল উঠেছে। বৃষ্টিটা ছ্যাঁক দিয়েছিল। আমি গৌরবাবুর দিকে এগিয়ে গেলাম। এরপরে তার কাঁধে হাত রাখলাম। আমার দিকে তাকিয়ে তিনি সজোরে কেঁদে উঠলেন। এরপরে আমার পায়ে পড়ে বললেন, বাবা, বাবা, আপনার পরিচয় আমার জানা নেই, তবে তবে আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার একমাত্র সন্তানকে ফিরিয়ে দিন বাবা, একমাত্র সন্তানকে ফিরিয়ে দিন। আমি আপনার দুটি পায়ে পড়ি বাবা, দুটি পায়ে পড়ি, দয়া করুন বাবা, দয়া করুন। আমি মানুষের চোখের জল কোনো দিনই দেখতে পেতাম না। আমি সেই লোকটিকে সোজা করে বসিয়ে বললাম, এভাবে পায়ে পড়বেন না। আমি নিজেও জানি না আসল সত্যিটা কি, তবে এতকাল আপনি গ্রামের প্রধান থাকা সত্ত্বেও আপনি গ্রামের মানুষের কাছে এক বিশেষ সত্যকে গোপন করে রেখেছেন। এবারে সময় এসেছে, এখন দয়া করে এই বিষয়গুলিকে মানুষের সামনে তুলে ধরুন। আমি তো শুনবই,
সেই সঙ্গে শুনবেন গ্রামের সকল মানুষ। দয়া করে বলুন আপনি ওই জায়গাটি সম্পর্কে কি জানেন। এই বিষয়টিকে নিয়েই কিন্তু গ্রামের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশা করি আপনি আন্দাজ করতে পারছেন আমি কি বলতে চাইছি। পঞ্চায়েত প্রধান চোখের জল মুছলেন, এরপর দৃঢ় কণ্ঠে বললেন, আসলে প্রধান হওয়ার দরুন আমি ভেবেছিলাম কেউ হয়তো আমার কথায় বিশ্বাস করবে না, কারণ এই ধরনের বিষয়গুলি আদপেও যে রয়েছে সেটি অনেকে মানতে চান না। এতকাল আমি নিজেই যে বিষয়গুলিকে মেনে চলিনি, সেই ধারণা সমসমক্ষে নিয়ে এলে তো মানুষ আমারই নিন্দাকীতি শুরু করবে। তাই আমি এটিকে নিজের মনের মধ্যেই রেখে দিয়েছিলাম। তবে আজ সে সময় এসেছে। জানি না ছেলেটিকে আর কোনোদিনও ফিরে পাবো কিনা, তবে আপনাকে আমি এই বিষয়টি সবটা জানাবো বাবা, সবটা। লোকটি আমাকে বিশ্বাস করে সেদিন যা যা বলেছিলেন সেটি শোনা মাত্রই আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর সেই সাথেই অবাক হয়ে গিয়েছিল ওই গোটা গ্রামটিও। গৌরবাবু বলতে শুরু করলেন, একদিন কাছারির কাজ সেরে বাড়ি ফিরছিলাম। ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এমন সময় দেখলাম একটি শহুরে পোশাকে পরিহিত ছেলে আমার দিকে দৌড়তে দৌড়তে এগিয়ে আসছে। তাকে দেখেই আমি চমকে উঠলাম। তার অমন অস্থিরতা দেখে আমি কারণ জানতে চাইলাম। ছেলেটি কথা বলারও অবস্থায় ছিল না। সে আমাকে দেখা মাত্রই আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, ওই গাছটা আমার বন্ধুকে খেয়েছে। আপনি দয়া করে ওকে বাঁচান, না হলে ওই ডাইনি ওকে শেষ করে দেবে। আমি শহরে হলেও এইসব বিশ্বাস করি। আমার ঠাকুমা আমাকে এই গ্রামটির বিষয়ে অনেক কথাই বলেছিলেন। আমি আমার বন্ধুটিকে এই গ্রাম হয়ে যাওয়ার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু সে আবার কোনো কথাতেই কান দেয়নি। সেই গ্রামের মধ্যে ঢুকে পড়ে, ওই শ্মশানের রাস্তা ধরে এগিয়ে আসতে শুরু করে। এমন সময় এক ভয়ঙ্কর মহিলা আমাদের পথের মাঝে এসে দাঁড়ান। তার দু চোখ ছিল টকটকে লাল। সেই লাল আভায় আমাদের চোখ ঝলসে যাচ্ছিল। আমি জানতাম এই জায়গাটিতে রয়েছে খাল জুমলা। সে এক ভয়ঙ্কর ডাইনি। মৃত্যুর পরেও সে এখানেই রয়ে গিয়েছে, আর ওই তেঁতুল গাছটিকে আশ্রয় করেই রয়েছে তার বাস। আমার বন্ধু আমার কথা না শোনায় আজকের এই বিপত্তি। আমরা কিছু বোঝবার পূর্বেই দেখলাম ওই জায়গাটিতে আর কেউ দাঁড়িয়ে নেই। চোখের সামনে থাকা ওই মহিলাটি কোথায় যেন গায়েব হয়ে গেলেন। আমি কোনো ধারণাই তৈরি করতে পারলাম না। এমন সময় গাড়ি থেকে নেমে একটু সামনের দিকে এগিয়ে যেতেই পিছন থেকে এক চিৎকারের শব্দ কানে ভেসে এলো। পিছনের দিকে তাকাতেই দেখলাম সেখানে কেউ নেই। না রয়েছে আমাদের গাড়ি, আর না রয়েছে আমার বন্ধুটি। দুজনের কেউই সেখানে নেই। আমি পাগলের মতো তাকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। এরপরে আমি ওই গাছের দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে কেউ যেন আমাকে ডাকতে শুরু করলো। আমি সেদিকে তাকাতেই চমকে উঠলাম। দেখলাম গাছের একটি ডাল ভেঙে গিয়েছে, আর সেখান থেকে বেরিয়ে আসছে ঘন তাজা রক্ত। ওই তরলটি এই রক্ত ছিল। এমন সময় কোনো এক ভয়ঙ্কর কণ্ঠ আমার কানের কাছে ভেসে আসলো। কেউ যেন বলে উঠল, তোর বন্ধু এখন আমার কবজায়। আরো বিশ্বাস না করে থাকুক না। এখন তোর বিশ্বাস হয়েছে, এরপরে তোরও হবে। সেই অট্টহাসির শব্দ শুনে আমি সেখান থেকে দৌড়ে পালাতে থাকি। এদিকে ছুটে আসবার পথে আপনাকে দেখতে পাই। দয়া করে আমাদেরকে উদ্ধার করুন। আমার বন্ধুকে ওই ডাইনির কবল থেকে বাঁচান, না হলে যে সব শেষ হয়ে যাবে। আমি বিষয়টি আন্দাজ করতে পারলাম। এরপরে সেদিকে না গিয়ে ওই ছেলেটিকে নিজের সাথে গ্রামের দিকে এগোনোর পরামর্শ দিলাম। কাল জুমলাচে আর তার বন্ধুকে জীবিত রাখেনি সেই বিষয়টি সম্পর্কে প্রত্যেকেই সমীচীন ছিলাম। তবে আমি তাকে বোঝাতে চেয়েছিলাম, এতকাল ধরে গ্রামের বুকে ধেয়ে আসা ওই অভিশাপকে খণ্ডন করবার জন্যে অনেকেই ওই গাছটার একেবারে ডগা থেকেই কেটে দেওয়ার চেষ্টা করেছে।
কিন্তু যতবারই সেটির গায়ে আঘাত দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটির থেকে বেরিয়ে এসেছে তাজা রক্তের স্রোত। আর যে বা যারা ওই গাছটাকে কুড়ুলের আঘাত করেছে, তাদের কাউকেই কোনোদিনও খুঁজে বার করা সম্ভব হয়ে ওঠেনি। জানি না ওই গাছ কাকে কাকে শেষ করে ফেলেছে। তাদের হদিশই বা আর পাওয়া যায় না কেন? সবথেকে অবাক বিষয় কি জানেন? ওই ছেলেটিকে রাস্তা ধরে গ্রামের দিকে নিয়ে আসবার সময় হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায়। আকাশ কালো করে আসে, মেঘ গর্জিত হতে শুরু করে। এমন সময় এক তীব্র ধমকা হাওয়া আমার দিকে ধেয়ে আসে। আমি নিজেকে কোনো ক্রমে রক্ষা করতে পারলেও পেছনের দিকে তাকিয়ে দেখি ওই ছেলেটা আর সেখানে নেই। আমি ভয়তে চিৎকার করে উঠি ও পালিয়ে যাই। সেদিন রাত্রে আমি বাড়ির বাইরে বেরোতে পারিনি। পরের দিন সকালে আমি গ্রামের সকলকে জড়ো করে ওই গাছটার দিকে এগিয়ে গিয়েছিলাম। কারোর কানেই কোনো শব্দ পৌঁছয়নি। সকলে ওই স্থান থেকে ফিরে আসবে এমন সময় আমার কানে এলো এক অদ্ভুত শব্দ। আমি এখানে আটকে রয়েছি, দয়া করে আমাকে বাঁচান। আমি এখন আমার বন্ধুর সাথে আটকে রয়েছি, দয়া করুন, দয়া করে আমাদেরকে রক্ষা করুন। একটা চাপা কান্নার শব্দ ভেসে আসতে থাকলো। ওই কণ্ঠস্বরটিকে শোনবার সাথে সাথেই আমি চমকে উঠেছিলাম। গত রাতের সেই ছেলেটার গলার সাথে ওই গলাটির একটা হুবহু মিল খুঁজে পেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন বাবা, ওখানে আমি কাউকে দেখতে পাইনি। এমনকি তাদের কারোর কোনো চিহ্ন ছিল না। এবারে আপনি বলুন, ভয় পাওয়াটা স্বাভাবিক নয় কি? শুধু তাই নয়, আমার ছেলেটিকেও আমি সেদিকে যেতে নিষেধ করেছিলাম। যে বা যারা কালজুমলা সম্পর্কে অকথা কুকথা বলেছে কিংবা তার অস্তিত্বকে খর্ব করবার চেষ্টা করেছে, তাদেরকে গ্রাস করেছে ওই গাছটা। জানি না ওই গাছের মধ্যে কোনো মায়াবিনী লুকিয়ে রয়েছে কিনা। ওই গ্রামের লোকেরাই এর জন্য দায়ী। তারা একাধিক নিরীহ নারীদেরকে ডাইনি সন্দেহ করে মেরে ফেলেছিল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যাদের পরিবার, তারাই ছিলেন ওই কালজুমলার সম্পর্কিত। ওই মেয়েটিকেও শুনেছি ডাইনি সন্দেহে মেরে ফেলা হয়েছিল। এরপর থেকেই গ্রামের বুকে নেমে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। অনেকেই মনে করেন কালী জুমলা নাকি কালা জাদু করত, এমনকি সে ডাইনি বিদ্যাও জানত। তবে সে কোনোদিনও কোনো সাধারণ মানুষের ক্ষতি করেনি। কিন্তু ওই গ্রামবাসীরা তাকে, তার পরিবারকে তেঁতুল গাছের সাথে বেঁধে পুড়িয়ে দিয়েছিল। তারপর নাকি ওই তেঁতুল গাছটির থেকে কান্নার শব্দ ভেসে আসতে শুনতেন গ্রামবাসীরা। তারপরে এই গ্রামের একের পর এক মানুষ গায়েব হতে শুরু করেছিলেন। যারা কালজুমলার মৃত্যুর জন্য দায়ী ছিল এবং যারা তার অস্তিত্বকে খর্ব করেছিল, তারাই সর্বপ্রথম গায়েব হয়েছিল। ঠিক এভাবেই পরবর্তীতে গ্রামের অনেকেই গায়েব হয়েছেন, সাথে সাথে আমার সন্তানও। আমি জানি না বাবা, এর নিষ্পত্তি আদেও কোনোদিন সম্ভব কিনা। তবে আমি এইটুকু জানি, ওই গাছটাকে ঘিরেই রয়েছে হাজার রহস্য। কিন্তু সেই সকল রহস্যকে খুঁজে বার করা আমাদের সাধারণের বুদ্ধিতে কুলোবে না। আপনি এর একটি বিহিত করতে পারবেন বাবা? আমি গৌরবাবুর কাছ থেকে সেদিন সবটা শুনে আন্দাজ করতে পেরেছিলাম। তবে এরপরেও যে অনেক বড় কোনো অজানা সত্য ডালপালা মেলে আমাকে নিজের দিকে আকর্ষিত করছিল, সে বিষয়ে অনেক পরেই জানতে পেরেছিলাম। আমি গৌরবাবু সহ গ্রামের বাদবাকি লোকজনকে উদ্দেশ্য করে বলেছিলাম, এখন বিষয়টিকে এভাবেই ধামাচাপা দিয়ে রাখতে হবে। আসন্ন অমাবস্যাতেই সমস্ত সমস্যার সমাধানের পথ আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই সমস্যার কোনো সাধারণ সমাধান হবে না। গ্রামের সকলকেই আমার সাথে যেতে হবে। ওই শ্মশানে গিয়েই আমাদেরকে এর একটি বিহিত খুঁজতে হবে। সকলেই আমার কথায় সায় দিয়েছিলেন। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গিয়েছিল।
তারপরই এসে উপস্থিত হয়েছিল অমাবস্যার সেই বিশেষ মুহূর্ত। সেদিনও ছিল আকাশের মুখ ভার। সকাল থেকে বজ্রপাতের সাথে ঝিরিঝিরি বৃষ্টির রেশটা বারংবার মানুষকে লক্ষ্যভ্রষ্ট করছিল। তবুও সকলে আমার কথা মতো সন্ধে নামার সাথে সাথেই ওই শ্মশানের রাস্তা ধরে এগোতে শুরু করলেন। দেখলাম আবহাওয়া আরও খারাপের দিকে। যে কোনো মুহূর্তে কোনো বড় গাছ পড়ে আমাদের পথ অবরুদ্ধ করে ফেলতে পারে, কিন্তু ঈশ্বরের কৃপায় সেদিন তেমনটা ঘটেনি। আমরা যখন শ্মশানের কাছে এসে পৌঁছালাম তখন দেখলাম মেঘের গর্জন আরও তীব্র হয়েছে, তবে বৃষ্টি নেই। একেই বলে বিনা মেঘে বজ্রপাত। আমি ওদেরকে উদ্দেশ্য করে বললাম, আজকে আমাদের ওই গাছটিকে পুড়িয়ে ফেলতে হবে, তবে তার পূর্বে আমাকে ওই স্থানটিকে মন্ত্রের দ্বারা শুদ্ধ করতে হবে। মন্ত্রশক্তি হলো এমনই একটি শক্তি যেটির দ্বারা একবার কোনো স্থান পরিশুদ্ধ হয়ে গেলে সেখানে উপস্থিত কোনো অশুভ শক্তি আর প্রভাব বিস্তার করতে পারে না। তাই আপনারা সকলেই এখানে থাকুন আর আপনাদের হাতে থাকা ওই মশালগুলিকে জ্বালিয়ে রাখুন। আর আমাকেও একটি দিন, আমি ওই বৃক্ষের দিকে এগোবো। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে আমার হাতে ওই মশালটিকে ধরিয়ে দিল। আমিও সেটিকে নিয়ে প্রকৃতির বাঁধনকে অগ্রাহ্য করে এগিয়ে চললাম। বৃক্ষের কাছে আসতেই আমার শরীরটা ভারী হয়ে গেল। দেখলাম ওই গাছটির প্রতিটি ডালের থেকেই রক্ত বেরিয়ে আসছে, আর সেই সাথেই কারা রুদ্ধ কণ্ঠে নিজেদের জীবন ভিক্ষা চেয়েই চলেছে। আমাদেরকে রক্ষা করুন, দয়া করে আমাদেরকে রক্ষা করুন। আমরা এখানে আটকে রয়েছি। এই গাছের সাথে ওই ডাইনি আমাদেরকে আটকে দিয়েছে। এখন আমাদেরকে এইভাবেই এখানে আটকে থাকতে হবে। আমরা সব কিছু দেখতে পেয়েও এর থেকে বেরোনোর পথ খুঁজে বার করতে পারছি না। দয়া করে আমাদেরকে বাঁচান। আমি আরো ভালো করে বিষয়টি দেখবার পরেও যখন কোনো কিছুই উদ্ধার করতে পারলাম না, তখন মন্ত্র পাঠ করতে শুরু করলাম। এটি ছিল বেশ প্রভাবশালী মন্ত্র। এই মন্ত্রের শক্তির দ্বারা কোনো একটি স্থানকে নির্দিষ্ট করে চিহ্নিত করে দেওয়া সম্ভব হয়। ওই চিহ্নিতকরণের মধ্যে দিয়েই স্থানটির মধ্যে লুকিয়ে থাকা অশুভ শক্তিগুলিকেও বেঁধে ফেলা যায় ও সেখানে শুভ শক্তির অনুপ্রবেশ ঘটিয়ে ফেলাও যায়। ওম ক্লিম হ্লিম ক্লিম হ্লিম হোম ফট স্বাহা। ওম হিম হুম ক্লিম হোম ফট সর স্বাহা। একটানা বেশ কয়েকবারই মন্ত্রপাঠের পরই আমার চোখের সামনে ভেসে উঠল সেই বিভীষিকা, যা হয়তো তোমরা কল্পনাও করতে পারবে না। দেখলাম ওই গাছের প্রতিটি ডাল থেকে ঝুলে রয়েছে এক একটি শাখা প্রশাখা। সেগুলির সাথেই কেউ যেন প্রত্যেকের মুন্ডুগুলিকে কেটে ঝুলিয়ে রেখে দিয়েছে। আর ওই গাছের ডালগুলির সাথে জড়িয়ে রয়েছে ওই মৃত ব্যক্তিদের শিরা ও ধমনীগুলি। তাদের শরীরের রক্তই ওই ডালগুলির আভ্যন্তরীণ প্রচ্ছদ ভেদ করে বাইরে বেরিয়ে আসছে। আর ওই কাটা মুন্ডুগুলি আমাকে দেখে আর্তচিৎকারে ফেটে পড়েছে। সেটি দেখে আমি হতভম্ব হয়ে পড়লাম। ঠিক সেই সময় দেখলাম একটি কালো রঙের পা। সেটি উপরের মগ ডালের থেকে সোজা আমার দিকেই যেন কেউ এগিয়ে দিল। আমি সেদিকে তাকাতেই চমকে উঠলাম। সেই বিবস্ত্র চেহারার মহিলাটি, যাকে সকলে কালী জুমলা বলে চেনে, তার সেই বিবস্ত্র চেহারা দেখে আমি আঁতকে উঠলাম। দেখলাম তার চুলগুলো হাওয়ায় উড়ছে, সেই সাথে তার শরীরের মাংসগুলি খসে খসে পড়ছে। তার মুখ দিয়ে ঝরে পড়ছে রক্ত। সে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তার ওই হাসির শব্দের সাথে ধারালো নখের সাহায্যে নির্দিষ্ট করাই তীক্ষ্ণ আঙুলগুলিও আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, বলেছিলাম না এখান থেকে চলে যেতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এরা এতকাল ধরে
আমার উপরে অত্যাচার করে এসেছে। এই গাছের সাথেই আমাদের পরিবারকে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমি সেদিন কিছুই করতে পারিনি, কেবল মৃত্যু যন্ত্রণা সহ্য করে যেতে হয়েছিল। আমি নিজের শরীরটাকে পুড়তে দেখেছিলাম। দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ছিল চতুর্দিকে। সেদিন সজোরে হাওয়া বইছিল। সেই হাওয়ায় এই গাছের পাতাগুলো আরো আরো জোরে আন্দোলিত হয়ে চলছিল। বেড়ে যাচ্ছিল আগুনের তীব্রতা। আমাদের মৃত্যু দেখে ওরা সজোরে হাসছিল। আমি ওদেরকে বলেছিলাম আমি ঠিক ফিরব, আর যেদিন ফিরব সেদিন এইভাবেই এদের এই গাছের সাথে কেটে ঝুলিয়ে রাখবো, আর টোপে টোপে পড়তে থাকবে ওদের রক্ত। সেই রক্তে স্নান করব আমি, এটাই পণ করেছিলাম। আজ সকলে কাল জুমলার এই ভয়ের সামনে মাথা পেতে নিয়েছে, কিন্তু এখনো আমার বদলা শেষ হয়নি। যতকাল মানুষের মধ্য দিয়ে আমি আমার অস্তিত্বকে খর্ব হতে দেখব, ততবারই এই মৃত্যুর খেলা খেলবো আমি। এভাবেই একে একে সকলে শেষ হতে থাকবে। এভাবেই সকলে বিচিত্র জিনিস দেখতে থাকবে। যারা আমার অস্তিত্বে বিশ্বাস করেনি, দেখ, তাদের সকলকে আমি এই গাছের শাখা প্রশাখা বানিয়ে রেখেছি। এদেরকে পুরোপুরি বেঁচে থাকার অধিকারও দিইনি। এবার এরা কেউ শান্তিতে মরতে পারবে না কোনো দিন। এভাবেই এরা নিজেদের বাঁচানোর আশায় মানুষের কাছে ভিক্ষা চাইতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ কেউই এদের কথা শুনতে পায় না। হ্যাঁ, কিন্তু শুদ্ধ আত্মাই এদেরকে শুনতে পারবে। তুই সাধক, তাই তুই এদের আর্তনাদ শুনতে পেয়েছিলিস, আর ওই গৌরকে আমি নিজেই শুনতে দিয়েছিলাম, যাতে আমার ত্রাস আরও বাড়ে। গ্রামের মানুষ এই জায়গাটি মারাতেও যেন ভয় পায়। এখনো আমার মধ্যে জ্বলে রয়েছে সেই প্রতিশোধের আগুন। আমি এত সহজে সেই আগুনকে নিভতে দেব না, কিছুতেই না। তুই আমার পথে বাধা হয়ে দাঁড়ালে আমি তোকেও এদের মতোই শাখায় পরিণত করব। আজকে ওই সকল গ্রামবাসীকে আমি নিজের হাতে শেষ করবই। এদের জীবিত থাকার কোনো অধিকার নেই। এদের জন্ম মৃত্যুর হিসেবে আমি সব নির্ধারণ করব। আমি আমি বিষয়টিকে দেখেই বুঝতে পেরেছিলাম যে ওই বিদেহিনী গ্রামবাসীদের উপরেই আক্রমণ হানতে চলেছে। তার পূর্বেই আমি মন্ত্র উচ্চারণের শব্দ আরও বাড়িয়ে দিলাম। এই বিশেষ নাগপাশ মন্ত্রের দ্বারা যে কোনো রকমের কালো শক্তিকে বাঁধা সম্ভব। এই শক্তি যাতে তার নিচের স্থান পরিবর্তন করতে না পারে, সেটি এই মন্ত্রের শক্তির দ্বারা পরিগণনা সম্ভব হয়ে থাকে। দেখলাম ওই বিদেহিনী গাছটির সাথে আটকে গিয়েছে। গাছের শিকড় বাকড়গুলি বেঁধে ফেলেছে তার হাত পা। সে আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না। এমন সময় গ্রামবাসীরা সকলেই হৈ হৈ করে সেদিকে ছুটে এলো। আমি বিষয়টি দেখা মাত্রই বললাম,
আমি যা দেখেছি সেটা আপনারা কেউই দেখতে পাবেন না। সময় নষ্ট করবেন না, দয়া করে এই মুহূর্তেই গাছটিতে অগ্নি নিক্ষেপ করুন। তাড়াতাড়ি করুন, না হলে সব শেষ করে দেবো এই ডাইনি, যে নিজের প্রতিশোধকে এভাবেই অব্যাহত রাখবে। এমন সময় দেখলাম আমার গুরুদেব ব্রজনন্দও সেখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তারানাথ, এভাবে বৃক্ষে অগ্নি নিক্ষেপ করলেই যে এই আত্মা মুক্তি পেয়ে যাবে এমন নয়। সে মুক্ত, সে সর্বত্র বিচরণ করতে পারবে। একজন জীবিতের বলি নিয়ে তবেই সে এই পৃথিবী ত্যাগ করবে। আমি এতকাল মানুষের সেবা করে এসেছি, ঈশ্বরের অনুদিত প্রাণ, তাই এই প্রাণের মায়া আর করে কোনো লাভ নেই। যখন মঙ্গল সাধনের সুযোগ এসেছে, এই গ্রামের মানুষকে দেওয়া কথা রাখবার সুযোগ এসেছে, তখন আমি নিজেকে বলি দিয়ে এই গ্রামকে রক্ষা করব। এই ডাইনি আমার বলি নেবে, তারপরে সে ঠিকই চলে যাবে। আমি ব্রজনন্দকে বাধা দিতে যাওয়ার পূর্বেই তিনি আমাকে সজোরে ধাক্কা মেরে ওই বৃক্ষের দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে গ্রামবাসীরা বৃক্ষে অগ্নি নিক্ষেপ করে দিয়েছে। অট্টহাসির শব্দ ভেসে আসতে শুরু করলো, সেই সাথে পুড়তে লাগলো হাজারো মানুষের আত্মা। বুঝলাম, যারা এতকাল মুক্ত হতে পারেনি, এই আগুন আজ সকলকে মুক্তি দেবে। কিন্তু সেদিন গুরুদেবকে রক্ষা করতে পারিনি। ওই আগুনের মধ্যে তিনিও কোথাও ভস্মীভূত হয়ে গিয়েছিলেন। কেবল তার হাতের ওই পুস্তকটি তিনি আমার হাতে দিয়ে গিয়েছিলেন। এর মধ্যেই ছিল মারণ জাগরণের মন্ত্র, যেটির দ্বারা মৃত মানুষকেও জীবনদান দেওয়া সম্ভব। সেদিন গুরুদেবের প্রাণ নিয়ে সেই ডাইনি চিরকালের জন্য এই গ্রাম ত্যাগ করে চলে গিয়েছিল। তেঁতুল গাছটাও পুড়ে একেবারে কালো হয়ে গিয়েছিল, তবে গুরুদেবের আর কোনো অস্তিত্ব পায়নি। ওই ছাইয়ের ঢেরের মধ্যে তিনিও কোথাও সমাহিত হয়েই ছিলেন। এভাবেই শেষ হয় সব কিছু। মানুষ ভাবে এক আর ঘটে যায় আরেক। এটাই আমাদের নিয়তি বলতে পারো বিভূতি। জানতাম না যে শেষটা এত মারাত্মক হবে। উনি যে কেন আমার হাত দিয়ে এই কাজ করাতে চেয়েছিলেন, সেটি ওনার আহুতির মধ্যে দিয়েই আমি সেদিন আন্দাজ করতে পেরেছিলাম। তবে ওই যে বললাম, সব ঘটনার শেষটাই এমন মর্মান্তিক হয়েই থেকে যায়। সেবারেও সকলকে উদ্ধার করতে পেরেছিলাম, কেবল নিজের মানুষটিকেই পারিনি। যাকে খুঁজতে সেখানে গিয়েছিলাম, ঈশ্বর তাকেই আমার কাছ থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দিয়েছিলেন। দেখলাম তারানাথ চুপ করে রয়েছেন। বুঝলাম তিনি ভারাক্রান্ত। সেদিন আর তাকে বিরক্ত করলাম না। আমি আর কিশোরী বাইরে বেরিয়ে এলাম। এরপরে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিলাম। তবে অপেক্ষা ছিল আরও একটি দিনের। আবারও কবে ওনার গল্প শুনতে পারবো, সেই সাথটিকে কোনোভাবেই অপূর্ণ রাখতে পারিনি। অবশ্য ইচ্ছুকও ছিলাম না।